হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যে টাইটেল হচ্ছে ইসকন ইহুদি ষড়যন্ত্র, চট্টগ্রাম দখল করতে চায় ভারত। চ্যানেল নেম হচ্ছে দ্য ইয়াং ফেলো। তো চলুন দেখে নিই আগে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ইসকন এতটাই উগ্রবাদী যে প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় সিঙ্গাপুরের মতো একটি শান্তিপূর্ণ দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং এখন পর্যন্ত তারা সেখানে নিষিদ্ধ। আজকে প্রত্যেকেরই জেনে রাখা দরকার, ভারত নয়, 1966 সালের 13 জুলাই ইসকনের জন্ম হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর বাংলাদেশের সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ইসকনের শত্রুতা ছিল অনেক আগে থেকে। 2009 সালে ঠাকুরগাঁয়ে দুর্গা মন্দিরে ইসকন সমর্থকদের হামলায় প্রাণ যায় ফুলবাবু নামের এক সনাতনী হিন্দুর। বাস্তবে ইসকন হিন্দুদের কোনো সংগঠনই নয়, এটি মূলত ইহুদিদের একটি এজেন্ডা। এটা আমার মুখের কথা নয়, আবু রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা। বাংলাদেশের এই বইটাতে উঠে এসেছে ভয়ানক তথ্য। বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করে। এটা মূলত ইহুদিদের একটি সংগঠন। এই সংগঠনের প্রধান কাজই হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানের সমাবেশে কিভাবে আরএসএস এর গেরুয়া পতাকা ছেয়ে গিয়েছিল সে দৃশ্য বাংলাদেশের প্রত্যেকে দেখেছেন। বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে তার উপরে উড়ানো হয় গেরুয়া পতাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী নিজেই স্বীকার করে নিয়েছেন, ইসকন এবং হিন্দু ধর্ম দুটো একেবারেই ভিন্ন জিনিস। ভালো করে খেয়াল করে শুনুন তার বক্তব্য। এটা কি ইসকনের সমাবেশ? এটা সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ। ইসকন আর সনাতন ধর্ম যে একেবারেই ভিন্ন দুটো জিনিস, সেটা বুঝতে বাকি থাকার কথা নয় কারোরই। তাহলে ইসকন আসলে কি? মূলত ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল ইহুদিদের ছত্রছায়ায়। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক করার মতো বিষয়, এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনাই করেননি। তিনি শিক্ষা নিয়েছেন খ্রিস্টানদের গির্জায়। পেশায় ছিলেন একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল? সত্যিই চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ যখন নতুন ধারার হিন্দু সংগঠন চালু করেন তখন মূল ধারার সনাতন হিন্দুরাই তার বিপক্ষে দাঁড়িয়েছিল, গড়ে তুলেছিল প্রতিরোধ। কিন্তু ওই সময় ঢাল হয়ে তার পাশে কারা দাঁড়িয়েছিল জানেন? জে স্টিলসন জুডা, হার্ভে কক্স, ল্যারি সিন ও টমাস হফকিন্সের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। এখানে নিশ্চয় বুঝতে আর বাকি থাকার কথা নয়। বর্তমানে ইসকনের মূল কাজই হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ ছড়ানো। তারা মূলত ভারতের উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদকে প্রমোট করে। তবে ইসকন কখনোই সকল হিন্দুদের প্রতিনিধি হতে পারে না। এর পেছনে আমি একটা যুক্তি দেখাবো। ইসকনের সকল সদস্যই বৈষ্ণব, প্রত্যেকেই নিরামিষভোজী। মাছ, মাংস, ডিম তারা ছুঁয়েও দেখে না। অথচ বাঙালি হিন্দুদের কালী পুজোতে এখনো পাঠা বলি দেয়া হয়। আর মাছ মাংস তো হিন্দুদের একেবারে আদি খাবার। তাহলে কিভাবে ইসকন সকল হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ হয়? ইসকন সব সময় সনাতনী হিন্দুদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অনেক জায়গাতেই দুর্গা মন্দিরের জমি দখল করে ইসকন মন্দির বানানো হয়েছে। 11 অক্টোবর 2021 ইনকিলাব পত্রিকার হেডলাইন, ইসকন সনাতন দ্বন্দ্ব চরমে, ঠাকুরগাঁয়ে মন্দিরে 144 ধারা জারি। ঘটনার প্রেক্ষাপট শুনলে আপনি আঁতকে উঠবেন। ঠাকুরগাঁয়ে শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে জমির দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী খুন হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে দেয়। আগে ইসকনের স্লোগান ছিল হরে কৃষ্ণ, অথচ এখন তারা বিজেপি আরএসএস এর উগ্রবাদী স্লোগান জয় শ্রীরামকে প্রমোট করছে। স্লোগানের মাধ্যমে নরেন্দ্র মোদী তার উগ্র হিন্দুত্ববাদ ছড়ায়।
এই স্লোগান দিয়ে ভারতে অসংখ্য মুসলিমকে নির্যাতন এবং হত্যা করা হয়েছে এবং এই ট্যাকটিসেই হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে 2026-এর নির্বাচনে জয়ী হয়ে আবারও নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে চায়। মোদীর মূল ম্যান্ডেট নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে প্রমাণ করা আর সকল হিন্দুদের ভোট পেয়ে আবারও ক্ষমতার মসনদ দখল করা। বাংলাদেশে যত সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে নরেন্দ্র মোদীর ততই লাভ। ভারতীয় মিডিয়া রস মাখিয়ে তিলকে তাল বানায় আর মোদী নিজেকে উপস্থাপন করে হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে। ভারতের যদি সত্যি বাংলাদেশের হিন্দুদের প্রতি ভালোবাসা থাকতো তবে 14 বছরের স্বর্ণা দাসকে মৌলভীবাজার বর্ডারে বিএসএফ নির্মমভাবে হত্যা করতো না। আবু রুশদের বাংলাদেশের র এই বইয়ের 170 নম্বর পেজে উঠে এসেছে আরও একটি ভয়ানক তথ্য। ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘুদের বিভিন্ন নামের সংগঠন বঙ্গভূমি আন্দোলনের সাথে জড়িত। এসব সংগঠনের সাথে ভারতের বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, বজরঙ্গ সহ অনেক নানা চরম সাম্প্রদায়িক সংগঠনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। একবার এক ট্যাকটিসে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায় ভারত। সরাসরি ভারত কখনোই আক্রমণ করবে না। ভারত যদি আক্রমণ করে তবে বাংলাদেশের সেনাবাহিনীও চুপ করে বসে থাকবে না। এক পর্যায়ে হয়তো বাংলাদেশের সৈন্যরা হেরেও যাবে, তবে ইন্ডিয়ার ক্ষয়ক্ষতি একেবারে কম হবে না। এমনিতেই বছরের পর বছর ধরে পাকিস্তানের সাথে সংঘর্ষ লেগে আছে ভারতের। এদিকে চীনের সঙ্গে সীমান্তে মাঝে মধ্যেই গোলাগুলি বাঁধে। অভ্যন্তরে আবার রয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, একদিকে 7 সিস্টার, অন্যদিকে কাশ্মীর। এই কাশ্মীর 7 সিস্টার পাকিস্তান আর চীন সামলাতে ভারতীয় সৈন্যদের সারা বছর ব্যস্ত থাকতে হয়। সেখানে নতুন করে কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যাওয়ার চিন্তাও করবে না ভারত। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। আপনি বলতেই পারেন রিপাবলিক বাংলাকে কেউ গোনায় ধরে না, কিন্তু আনন্দবাজার মূলত আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে ভারতের প্ল্যান আছে বহু আগে থেকেই। এজন্যই শেখ হাসিনার পতনের ঠিক 1.5 মাস পর আমাদের পাহাড় যখন উত্তাল তখন আনন্দবাজার ঠিক এভাবেই সংবাদ প্রকাশ করে। সেনা শাসক জিয়াউর রহমানের আমলে প্রায় 50,000 সমতলের মানুষকে পাহাড়ে বসতি গড়ে দেয়া হয়। শেল্টার নামে পরিচিত সেই জনগোষ্ঠী আজ সংখ্যায় বহু গুণ বেড়ে চাকমা ও অন্যান্য জাতিদের অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। অথচ আরেক পাহাড়ি মাইকেল চাকমা যখন 5 বছর পর আওয়ামী লীগের আয়নাঘর থেকে বের হলো তখন তাকে নিয়ে কোনো সংবাদ নেই আনন্দবাজারে। এই হচ্ছে কলকাতার বিখ্যাত পত্রিকায় আমাদের পাহাড়িদের প্রতি দরদ। এবার চিন্ময়কে মূলত গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার জন্য। অথচ ভারত এটাকে সম্পূর্ণ সাম্প্রদায়িক গ্রেপ্তার বলে দেখাচ্ছে। তাদের মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে প্রকাশ করছে যে হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে। আসল বিষয়টা কি তাই? চট্টগ্রামের ওপর ভারতের টার্গেট যে আগে থেকেই তার একটা প্রমাণ আমি দিচ্ছি। 2019 সালের জুলাইয়ের ঘটনা। ফুড ফর লাইফ কর্মসূচির আড়ালে নগরীর প্রায় 30টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ইসকন কর্মীদের শেখানো মতে কোমলমতি শিক্ষার্থীরা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করে এ প্রসাদ গ্রহণ করে। শ্লোক মন্ত্র পাঠের মাধ্যমে মুসলিম সহ বিভিন্ন ধর্মের কোমলমতি শিক্ষার্থীদের প্রসাদ গ্রহণে উৎসাহিত করায় অনেক শিক্ষার্থী তা গ্রহণে অস্বীকৃত হয়। বুঝতে পারছেন কিভাবে ইসকনের বীজ বাংলাদেশে ছড়ানো হয়েছে? কখনো বাংলাদেশের পাহাড়িদেরকে কুপরামর্শ দিয়ে, কখনো বাংলাদেশের সনাতনীদেরকে উস্কে দিয়ে ভারত নিজের ফায়দাটাই হাসিল করতে চায়। এই বিষয়টা যদি প্রত্যেক বাঙালি বুঝতে না পারে তাহলে আমাদের জন্যই খারাপ। আপনি হন মুসলিম, হন হিন্দু কিংবা হন পাহাড়ি, আপনার প্রথম পরিচয় আপনি বাংলাদেশী। নিজের দেশ, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের ঐতিহ্য যদি ভারতীয় আগ্রাসন থেকে টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে বাঙালি সত্তা, বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়েই চিন্তা করতে হবে। যদি এটা আপনি চিন্তা করতে না পারেন তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারা হবে। এতটুকু বোঝার বোধ নিশ্চয়ই আপনার আছে। এতক্ষণ সঙ্গে ছিলাম শেখ আশিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো প্রথম কথা হচ্ছে মানে ভিডিওটা আমাদের কাছে খুব শকিং ছিল এবং এখানে ইসকনকে যেভাবে প্রেজেন্ট করা বা ইসকনের ব্যাপারে যেরকম আর কি যে মানে সবকিছু তথ্য সরবরাহ করা হয়েছে সবটা আমাদের কাছে জানা ছিল না, এখানে জানতে কিছু পারলাম। বেসিক জিনিস জানা ছিল যে ইসকনের আর কি ফাউন্ডিং যে শুরুটা হয়েছিল সেটা যুক্তরাষ্ট্রের মানে নিউ ইয়র্কে ইহুদিদের হয়েছিল। লিংক যেটা এক্স্যাক্টলি সেটা আমরা জানতাম না, এই প্রথমবার জানলাম। মানে এটা নিয়ে আমাদের জানতে হবে। তবে এটা নিয়ে আমরা কোনো কমেন্ট পাস করবো না, কারণ অবভিয়াসলি যেটা আমরা জানি না শুধুমাত্র সেটা একটা ভিডিওর একটা উপস্থাপনার মাধ্যমে বেস করে আমরা বলতে পারি না। তো এটা নিয়ে তাই আমরা কোনো মন্তব্য
করবো না, আগে আমরা নিজেরাও দেখবো একটু যে সত্যি ইহুদিদের সাথে কোনো লিঙ্ক ছিল কিনা। তো এই ব্যাপারটাকে আমরা পুরো সেপারেট করে দিলাম। এবার এখানে আর কি যে ফাউন্ডার তার ব্যাপারে যে বলা হয়েছে, তো আমরাও তারপরে উইকিপিডিয়া দেখলাম, সমস্ত কিছু দেখলাম এবং জানতে পারলাম তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং ডেফিনেটলি তিনি ব্রিটিশ আমলে একজন মানুষ ছিলেন। তো মানে পরাধীন ভারতবর্ষের মানুষ ছিলেন। পরাধীন ভারতবর্ষের মানুষ এবং অবভিয়াসলি তখন বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়েরা, সেটা রাজা রামমোহন রায় বলুন, নেতাজি সুভাষচন্দ্র বলুন, বাল গঙ্গাধর তিলক বলুন, বাট এবার যারা যেভাবেই বলুন না কেন, তারা যারা ব্যারিস্টারি করেছেন বা একটু উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা কিন্তু সবাই মানে খুব এলিট লেভেলের যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম কলেজ, সেখান থেকেই তারা পড়াশোনা করতো। ইভেন এই স্কটিশ চার্চ কলেজ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু পাস আউট। ডেফিনেটলি। তো তার শিক্ষা তিনি কোন কলেজ থেকে বা কোথা থেকে নিয়েছেন এটার উপর ভিত্তি করে তো আমরা বলতে পারি না যদি পরবর্তীকালে সন্ন্যাস হতে পারেন কি হতে পারেন না। তো এইগুলো আমরা বলতে পারি না, কারণ মানুষ অনেক সময় অনেক অন্য লাইনে থাকে, কিন্তু তাদের লাইফে এমন কিছু ঘটে এবং তারা স্পিরিচুয়াল লাইনে ঢুকে যান। তো কখন কার কোন পথে কে যাবে সেটা ওভাবে বলা যায় না। তবে এই সমস্ত বিষয়গুলো তো দেখলাম। আর সনাতনীদের সাথে মানে পিওর যারা একদম অথেন্টিক সনাতনী, তো তাদের সাথে ডেফিনেটলি ইসকনের কিছু না কিছু মতবিরোধ লেগেই থাকে। এটা সত্যি কথা, এটা রয়েছে। এটা শুধু বাংলাদেশে না, আমাদের ভারতবর্ষেও রয়েছে। কারণ অ্যাকচুয়ালি ইসকনের হচ্ছে শুধুমাত্র এক ঈশ্বরে তারা বিশ্বাস, শুধুমাত্র তারা ভগবান শ্রীকৃষ্ণকেই মান্যতা দেয় এবং তারা সেটাকে মানে সেই ভগবানকে প্রেফার করে। কিন্তু আমাদের প্রিয় সনাতন ধর্ম অনুযায়ী আমাদের 33 কোটি দেবদেবী, তো যেখানে শিব ভক্ত, কালী ভক্ত, দুর্গা ভক্ত, সব ধরনের ভগবানকেই পুজো করি আমরা। তো অবভিয়াসলি সেই দিকে তো একটা মতবিরোধ বা একটা অন্য রকম একটা মতাদর্শের তো ব্যাপার ডেফিনেটলি রয়েছে। আর তবে যে চট্টগ্রামে যে বিষয়টা, সেটা মানে তো মানে এটা নিয়ে বাকিটা শিলাজিৎ বলবে। তো এটা খুবই, আমার তো প্রথম কথা রিপাবলিক ইন্ডিয়ার যে প্রেজেন্টেশন, আচ্ছা সরি রিপাবলিক বাংলার যে প্রেজেন্টেশনটা ছিল, মানে ওটা আমার ইনস্ট্যান্ট হাসি পেয়ে গেছে। মানে ওটা আমার কাছে খুব শকিং যে এরকম ওপেন টেলিভিশনে মানে একটা বাইরের মানে পাশের দেশের টেরিটরি নিয়ে আমরা ম্যাপ করে তাকে বলছি কিন্তু দখল করতে পারে, এটা আমার সুবিধা হবে, ওটা মানে এটা ভাই মানে মাথাতে এসছে, প্লাস সে সুন্দর করে প্রেজেন্ট করে দেখিয়েছে, মানে আলাদাই, মানে কিছু বলার নেই। ওটা খুব হাস্যকর ছিল, মানে রাগ তো আমার ধরেনি বা খুব ইরিটেটিং আমার লাগেনি, আমার হাস্যকর লেগেছে। এবং একটা মানুষ কতটা এরকম জোকারগিরি করতে পারে সেটাই মনে হয়েছে, বাকি তো বলছে। এবং এই ভিডিওতে একটা জিনিস দেখতে পেলাম যে আপনারা মানে এই ভিডিওতে যেটা বলা হলো যে আমরা বাঙালিরা যারা হিন্দু রয়েছি তারা মাছ মাংস দিয়ে পূজার উপাসনা করি। এটা সত্যি কথা। আমরা যখন সারা ভারতবর্ষে যখন নবরাত্রি পালন হতে দেখি, তখন আমরা দুর্গাপুজোতে কিন্তু মা দুর্গাকে মাছ মাংস ভোগে চড়াই। এবার এটা কিন্তু রিজিয়ন বিশেষও রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে এটা আমরা করি। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু নিরামিষ খাওয়া হয়। মানে পশ্চিমবঙ্গ তথা আসাম বলুন, মেঘালয় বলুন, যে জায়গায় আর কি দুর্গাপুজো হয়, বাঙালিরা রয়েছে সেই ইস্টার্ন জোনে যদি বলেন, তো সেক্ষেত্রে মানে এই শাক্ত যারা রয়েছে তারা কিন্তু মাছ মাংস দিয়ে দেবীর আরাধনা করে। এবং শক্তি পুজোয় এই মাংস বা পাঠা বলি এইগুলো কিন্তু মানে আপনারাও জানেন যে এটা মানে যুগ যুগ ধরে হয়ে আসছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে চট্টগ্রাম নিয়ে যদি বলা হয়, মানে এই বিষয়টা উঠেছিল হচ্ছে যখন বাংলাদেশ 2.0 স্বাধীনতা হলো 5ই আগস্টের পরে, অবিভক্ত বাংলাদেশ নিয়ে আর কি কিছু সোশ্যাল মিডিয়াতে সরগরম চলছিল এবং সেখানে দাঁড়িয়ে 7 সিস্টার্স বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে অবিভক্ত বাংলাদেশ দেখানো হচ্ছিল। এবং সেখানে বলা হচ্ছিল যে দেখানো হচ্ছিল মানে সোশ্যাল মিডিয়াতে চলছিল আর কি এই বিষয়টা নিয়ে। ও আচ্ছা, হ্যাঁ এটা তো দেখেও ছিল, এটা খুব হাস্যকর লেগেছিল আমাদের। সেখানে বলা হচ্ছিল যে শিলিগুড়ি করিডোর অর্থাৎ এই 22 কিলোমিটার অঞ্চলটাকে যদি কেটে দেওয়া যায় আমাদের চিকেন নেক, তাহলে মানে পুরো 7 সিস্টার্স আলাদা হয়ে যাবে, সেখান থেকে মানে ভারতের সাথে অবিভক্ত হয়ে যাবে এবং সেখান থেকে বাংলাদেশের সাথে অ্যাড হয়ে যেতে পারে, এরকম আর কি চলছিল। তো তখনই ওই চট্টগ্রাম নিয়ে ওই শোটা এসেছিল, মানে রিপাবলিক বাংলায়। তবে একটা জিনিস কি, মানে এই যে প্রেজেন্টেশনটা যেটা ছিল এটা কি বাংলাদেশের মিডিয়া থেকে করা হয়েছে? না না, বাংলাদেশের মিডিয়া থেকে তো কিছুই হয়নি। বাংলাদেশের মানে জনগণ আর কি যেমন হয় না আর কি, যে মানে আমাদের দুটো দেশের আর কি জনগণ সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু করতেই থাকে, চলছে। হ্যাঁ, সেইটা নিয়ে হয়তো মানে চলছে। আর উনি ওটা ডাইরেক্ট টিভি পর্দায় নিয়ে চলে এসেছে। এবং বিষয়টা খুব হাস্যকর, কারণ হচ্ছে মানে আমাদের ভারতবর্ষের এখানে যে প্রেক্ষাপটগুলো বলা হলো, মানে
পাকিস্তান বলুন, চীন বলুন, বা ভারতের যে নিজস্ব মানে অন্তর্বর্তীকালীন যে সমস্যাগুলো রয়েছে, কে এলো, মাওবাদী, এই সমস্ত বিষয়গুলো, কিন্তু কোনোটাতেই কিন্তু আমাদের মানে আর্মির ফার্স্ট পলিসি হচ্ছে যে আমরা ডিফেন্স মোডে থাকবো, মানে আমরা কখনোই ফার্স্টে অ্যাটাক করবো না। আমাদের চীনের সাথেও যে ধরনের সংঘর্ষ ভবিষ্যতেও যদি হয় বা আগেও যে ঘটেছে, আমরা কিন্তু নিজে থেকে কখনোই মানে চীনকে আঘাত করতে যাইনি, বা পাকিস্তানের সাথেও তাই। তো এটা আমাদের একটা পলিসি। তো আমরা কখনোই বাংলাদেশকে মানে আক্রমণ করতে যাব না যতক্ষণ না বাংলাদেশ আমাদেরকে আক্রমণ করছে। তো সেই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন, এবং এই ধরনের ঘটনা আমরা চাই না যে ঘটুক, কারণ বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশের একটা ভূখণ্ডের মানে নিজস্ব অঙ্গ, এবং সেটা নিয়েই বাংলাদেশ থাক, এবং ওরম ভাবে হয় না, মানে সেখানে সমস্যা আরো বাড়বে কোথাও গিয়ে ভৌগোলিকভাবে। আর এই বিষয়গুলো আপনারা কান দেন বলেই হয়তো রিপাবলিক মিডিয়া এই পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে যে স্ট্রিমিং চ্যানেল হিসাবে মানে ইউটিউবে হচ্ছে নাম্বার 1 চ্যানেল। বাংলার মানে আমাদের যত ভালো ভালো মিডিয়া রয়েছে সবাইকে পেছনে ফেলে দিয়েছে, মানে তার কারণ হচ্ছে এই এন্টারটেইনমেন্ট গুলো আপনারাও দেখছেন। হ্যাঁ, তো এই জন্য তো আপনারাও একটু বিরত থাকুন, তাহলে হয়তো এই সমস্ত শোগুলো আর আনবে না। এক্স্যাক্টলি, আর মানুষকে উস্কাচ্ছে আরো। এক্স্যাক্টলি, তো এইগুলো থেকে আপনারাও বিরত থাকুন, এটাই আমি বলবো। একদমই তাই। এবং যাই হোক, আর এটা নিয়ে বেশি কিছু বলছি না। আর আপনারাও জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে পং ভিউজার, সেখানে আপনারা ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনাদের পার্সোনালি পছন্দ হয়ে থাকি আমরা, তাহলে আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।